বাংলাদেশের কোনো মানুষ যখন আপনার অ্যাসাইলাম সিক করে, সে বিএনপির রাজনীতি করে, সে জামাতের রাজনীতি করে, হেফাজতের রাজনীতি করে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ অ্যাসাইলাম সিক করছে বাংলাদেশের মানুষরা গত কয়েক বছরে। ইংল্যান্ডে, আমেরিকাতে, ইউরোপের যে প্রতিবেদনগুলো আছে, মানে রাজনৈতিক আশ্রয় কখন মানুষ চায়। বিএনপির সময় আওয়ামী লীগের লোকজন রাজনৈতিক আশ্রয় চেয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, এটা আমরা জানি, কিন্তু সেটা কখনোই শতর ঘর পূরণ হইতো না। বাংলাদেশের নাগরিকরা এখন হাজারে হাজারে প্রতিটা দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম চাচ্ছে। তো মানে দেশ কি পরিমাণ স্বাধীন সেটা দেখেন। এবং এই প্রশ্নগুলো যখন আদালতের সামনে, জাজদের সামনে আসে, তখন এই স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট এভিডেন্স আকারে দেওয়া হয়, তখন এই আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট তখন আদালতে দেওয়া হয়, এবং আদালত এই রিপোর্টগুলোকে আমলে নিয়ে ওই ব্যক্তিদেরকে তখন তারা অ্যাসাইলাম গ্রান্ট করেন। এখন অনেকেই বোঝার চেষ্টা করেন এবং আমরা এই প্রশ্নের মুখোমুখি হই যে এগুলো কী যায় আসে, আমেরিকা দিল, এগুলো খুব মারাত্মক যায় আসে। এক্সাম্পল দেই, আপনাদের মনে থাকার কথা, 2013 সালে যখন রানা প্লাজার ঘটনা ঘটল, বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা। প্রায় 1100-র উপরে আমাদের গরিব পোশাক শিল্পকর্মী মারা গেলেন। এই ঘটনার পরে আমেরিকা কি করেছে? বাংলাদেশে যে জিএসপি সুবিধা ছিল, ট্যাক্স ফ্রি, ডিউটি ফ্রি, অবাধ পোশাক রপ্তানি করবার যে অধিকার ছিল, সেই জিএসপি সুবিধাটা বাতিল করে দিয়েছে। এগুলো কেন বাতিল করে দেয়? কারণ এখানে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে। ওখানকার যারা আমদানিকারক আছে, পোশাক যারা আমদানি করে, এই কোম্পানিগুলো তখন রিপোর্ট দিতে হয় মার্কিন কংগ্রেসে যে এই ঘটনাগুলো ঘটছে। মানবাধিকার সংগঠনগুলো তখন এগুলো সিনেটে, কংগ্রেসে এই বিষয়গুলো তোলে যে আমরা যে দেশ থেকে পোশাক আনছি সেই দেশে পোশাক কর্মীদের, শিল্প কর্মীদের কোনো অধিকার নাই। অতএব এই প্রতিবেদনগুলো বড় দাগে বাংলাদেশের ভাবমূর্তিকে দুনিয়াতে নষ্ট করে। দ্বিতীয় যেটা ক্ষতি করে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যখন কোনো বিদেশি বিনিয়োগকারী দেশে আসেন, যে কেউ $1 বিলিয়ন, $5 বিলিয়ন ইনভেস্ট করেন, তখন বিভিন্ন রেটিং কোম্পানিকে তারা অ্যাসেসমেন্টের জন্য দেন, বিভিন্ন কনসালটেন্ট কোম্পানিকে তারা অ্যাসেসমেন্টের জন্য দেন যে আমি বাংলাদেশে $5 বিলিয়ন ইনভেস্ট করতে চাই, সেটার ব্যাপারে তুমি আমাদেরকে অ্যাডভাইস করো। ওই গবেষক প্রতিষ্ঠানগুলো তখন গবেষণাতে এই রিপোর্টগুলোকে টেনে নিয়ে আসেন যে বাংলাদেশে তুমি যে ইনভেস্ট করবা, বাংলাদেশে তো মত প্রকাশের স্বাধীনতা নাই, বাংলাদেশে ইউনিয়ন করবার অধিকার নাই, বাংলাদেশে পোশাক শিল্পের ন্যায্য মূল্য নাই, বাংলাদেশে রেড টেপ ব্যুরোক্রেসি আছে, বাংলাদেশে ব্যবসা করবার ব্যবসা বান্ধব যে পরিবেশ দরকার সেটা নাই। এই রিপোর্টগুলো তখন গুরুত্বপূর্ণ আকারে হাজির হয় এবং এটার ক্ষতিটা কি হয়? বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসে না, এবং আপনারা দেখেছেন এই আমলে বিদেশি বিনিয়োগ অলমোস্ট ক্লোজ টু জিরো হয়ে গেছে। কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই বাংলাদেশে। আমি পার্সোনালি একটা ঘটনা জানি, লেবাননের একজন ব্যবসায়ী বাংলাদেশের কয়েকজন মানুষ, আমলারা তাকে চেষ্টা করে ইনভেস্ট করবার জন্য রাজি করিয়েছেন। সে বাংলাদেশে আসছে, সে বর্জ্য নিয়ে কাজ করবে, সে ঢাকা শহরের সকল বর্জ্যকে বিদ্যুতে এবং গ্যাসে পরিণত করে দেবে। সে ফিউ বিলিয়ন ডলার ইনভেস্ট করবে। বাংলাদেশে এসে কয়েক সপ্তাহ থেকে এখানকার মন্ত্রণালয়ে ঘুরে ঘুষের লেনদেনের যে বাস্তবতা সে দেখে গেছে, তাতে তিনি আর ইনভেস্ট করবেন না বলে চলে গেছেন। এইটা যিনি ডিল করেছেন তিনি আমাকে বলেছেন। বাংলাদেশ হচ্ছে এইভাবে, এই বাস্তবতার কারণে যেটা হয় যে আমরা বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করতে পারছি না। আমাদের এই রেড টেপের দৌরাত্ম্য, আমাদের আমলাদের ঘুষ, দুর্নীতি, মন্ত্রীরা যখন বলে যে ইনভেস্টমেন্টের 5%, 10% তাকে ঘুষ দিতে হবে আমেরিকান অ্যাকাউন্টে, ইউরোপের অ্যাকাউন্টে, তখনকার কি টাকা পড়ছে? সে আপনার ঢাকা শহরকে পরিষ্কার করতে আসছে, তাকে আবার ঘুষও দিতে হবে। মানে কি ধরনের ব্যবসা বান্ধব পরিবেশ? তাই গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের এই জায়গাগুলো মানে কি কারণে ক্ষতি হয় আমাদের রাষ্ট্রের, এটা আমি বোঝানোর চেষ্টা করছি কয়েকটা এক্সাম্পল দিয়ে। স্যাংশন রেজিম আছে, স্যাংশনের কাজ তো চলমান আছে, স্যাংশন চলে যায় নাই, আমেরিকা বাংলাদেশকে ছেড়ে দেয় নাই। যে কেস তারা নিয়েছে তারা এটা চলবে, এবং একই মাসে 2টা রিপোর্ট দিয়েছে, এর মধ্য দিয়ে আমেরিকার যথেষ্ট মেসেজ আছে এবং এই মেসেজ চলমান আকারে আছে বাংলাদেশ প্রশাসনের সাথে। তাই আমরা মনে করছি যে আমরা এই রিপোর্টকে স্বাগত জানাচ্ছি। মোটা দাগে আমাদের যে যে জায়গাতে উন্নতির সুযোগ আছে এগুলোকে অ্যাড্রেস করা দরকার। লুকায় অস্বীকার করার ভিতরে রাষ্ট্র বড় হয় না। আমার ভুল হয়েছে, স্বীকার করতে হবে এবং স্বীকার করে এটাকে সমাধান করতে হবে। প্রেস কনফারেন্সে ফরেন মিনিস্ট্রি স্পোক্সপারসন দেখলাম, মহিলা বলছেন যে এগুলো দ্বিচারিতাতে ভরা তথ্য, ভিত্তিহীন তথ্য।
কোনটা দ্বিচারিতা? দু একটা এক্সাম্পল দিতেন। আমেরিকার রিপোর্টগুলো যে অসত্য তথ্যের উপরে করা হয়েছে, এখানে সঠিক তথ্য দেওয়া হয় নাই, এখানে মিথ্যাচার করেছে আমেরিকা, দু চারটা তথ্য আমাদেরকে দেন। যদি ফ্যাক্টস দিতে পারেন আমরাও তো মেনে নিব যে আমেরিকার রিপোর্টে মিথ্যাচার আছে। দেন নাই তো। তাহলে বোঝা যাচ্ছে আপনাদের এই রিয়াকশনটা হচ্ছে, প্রতিক্রিয়াটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে। আপনারা দেশের মানবাধিকারকে উন্নয়ন করবেন না, দেশের স্বাধীনতার স্পেস দেবেন না, সমৃদ্ধিতে সবাইকে, গরিব মানুষ বড়লোকদেরকে স্পেস দিবেন না, কিন্তু শুধুমাত্র রিপোর্টকে অগ্রাহ্য করছেন। আমাদের আমেরিকার প্রতি কোনো মহব্বত, ভালোবাসা নাই। এগুলো কেন বলছি? দেশকে ভালোবাসি বলে আমরা বলছি। আমরা মনে করছি এই কথাগুলোর সাথে আমরা একমত, আগেও বলেছি এবং কন্টিনিউয়াস আমরা এগুলো বলে যাব। এই পর্যায়ে আজকে ব্রিফিং কনক্লুড করবার জন্য অনুরোধ। আপনারা জানেন যে এপ্রিল মাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। 1971 সালের এই এপ্রিল মাসে আমাদের প্রবাসে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল আমাদের মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাবার জন্য, সেটা গঠিত হয়। যারা নির্বাচিত সাংসদ ছিলেন 1970 সালের সংসদে বাংলাদেশে, তখনকার পাকিস্তানে যে নির্বাচন হয়েছিল, এবং ততক্ষণ পর্যন্ত যারা ভারতে গিয়ে পৌঁছেছেন এমন এমএলএ যারা ছিলেন, তাদেরকে নিয়েই মূলত এই অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 1971 সালের এপ্রিলের 10 মাসে। ইনফর্মালি, অফিসিয়ালি এই সরকার শপথ নেয় হচ্ছে 17ই এপ্রিল, যেদিন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। বাংলাদেশকে আমরা কেমন রাষ্ট্র বানাতে চেয়েছিলাম সেই আকাঙ্ক্ষার কথা সেই ঘোষণাপত্রে বলা ছিল। তার ভিতরে উল্লেখযোগ্য কথা ছিল যে বাংলাদেশকে আমরা একটা জনগণের রাষ্ট্র বানাতে চেয়েছিলাম। পিপলস রিপাবলিক বলা আছে, ঘোষণাপত্রেও আছে, আমাদের সংবিধানেও আছে। এই জনগণের রাষ্ট্রটা মানে কি? জনগণের রাষ্ট্রটা মানে হচ্ছে কোনো পরিবারের, কোনো ব্যক্তির, কোনো সামরিক বাহিনীর, কোনো প্রশাসনের, কোনো জমিদারের রাষ্ট্র হবে না। এটা আমার আপনার এই 20 কোটি মানুষ, তখনকার 7.5 কোটি মানুষের একটা রাষ্ট্র হবে। যেই রাষ্ট্রটা কোনো জায়গিরদার, তালুকদারের হুকুমে চলবে না, যে রাষ্ট্রটা আইন মোতাবেক চলবে, সংবিধান মোতাবেক চলবে। এই রাষ্ট্রের আকাঙ্ক্ষার কথা সেখানে বলা ছিল যে রাষ্ট্রটা কিসের ভিত্তিতে চলবে। এই রাষ্ট্রটা চলবে হচ্ছে 3টা মূলনীতির কথা বলা ছিল: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শাসক গোষ্ঠী পরম্পরায় গত 54 বছরে সেই যে আকাঙ্ক্ষার কথা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে, সেটা ডেলিভার করতে ব্যর্থ হয়েছেন। এবং এই ব্যর্থতা মানে বাংলাদেশের ইতিহাসে এত খারাপ অবস্থায় যায় নাই যতটা না গত 15-16 বছর অথবা 17 বছরে 111-এর সরকার থেকে শুরু হয়ে বর্তমানে এই যে অনির্বাচিত আওয়ামী দখলদারদের হাতে এসে পৌঁছেছে, এতটা খারাপ হয়েছে। এবং আমরা বরাবরই বলছি যে এই রাষ্ট্রটা যে কারণে গঠিত হয়েছিল তার প্রত্যেকটা কারণ, ধারা, উপধারা, শর্ত, আকাঙ্ক্ষা, কিভাবে আওয়ামী লীগ গাদ্দারি করেছে, সে আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে এবং রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিয়েছে। সম্প্রতি দেখেছেন আপনারা এই এপ্রিল মাসে 2টো প্রতিবেদন এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আটলান্টিক কাউন্সিল নামে একটা খুব গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক আছে। তারা একটা গবেষণাপত্র দিয়েছে সারা দুনিয়ার 164টা রাষ্ট্রের স্বাধীনতা এবং সমৃদ্ধি, যে ওই দেশের মানুষ বিভিন্ন আসপেক্টে, রাজনৈতিকভাবে, পেশাগতভাবে, নাগরিক হিসেবে কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারছেন, আর দ্বিতীয়ত হচ্ছে এই রাষ্ট্রগুলো কতটুকু সমৃদ্ধি, সহায় সম্পদ, আয়, উপার্জন করতে পারছে, তার উপর একটা প্রতিবেদন দিয়েছে গত 15 তারিখে এপ্রিল মাসের। 44 পৃষ্ঠার এই বাংলাদেশ চ্যাপ্টারটা ছিল আমাদের দেশের বিভিন্ন আসপেক্ট নিয়ে তারা কথা বলেছে, 10-15টা ইস্যু নিয়ে। এই আটলান্টিক কাউন্সিলের আর একটা গত রিপোর্ট প্রকাশিত হয়েছিল 2000 সালে। তো তখন বাংলাদেশ স্বাধীনতা ইন্ডেক্স যেটা ছিল, আমাদের মত প্রকাশের স্বাধীনতায় আমাদের অবস্থা ছিল হচ্ছে 95-র দিকে, 100-র নিচের দিকে ছিল। এটা 25 ধাপ নিচে নেমে গত বছরের পর বছর বলছে যে তারা 22 বছর ধরে আমাদের স্বাধীনতার যে বাস্তবতা, মানুষের নাগরিক অধিকারের জায়গা শুধু খারাপই হয়েছে। 22 বছর থেকে খারাপ হতে হতে বর্তমানে এই ইন্ডেক্সে আমাদের অবস্থা 141তম। 164টা রাষ্ট্রের মধ্যে নিচের দিক থেকে হিসাব করবেন যে আমরা তো কত খারাপ অবস্থায় আছি আর কি। এবং
মোদ্দা কথা যেটা বলেছে যে বাংলাদেশের অধিকাংশ সেক্টরের মানুষ মোস্টলি আনফ্রি, তারা স্বাধীন না। সে সাংবাদিক হোক, সে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মানে ঝামেলার মধ্যে আছে, সে যদি রাজনীতিবিদ হয় তাহলে মিথ্যা মামলার ঝামেলার মধ্যে আছে, সে যদি স্বাধীন পেশায় থাকে তার পেশাগত স্বাধীনতার ঝামেলা আছে। তো প্রত্যেকটা জায়গায় তারা দেখিয়েছে যে আমরা মোস্টলি আনফ্রি। 116তম পজিশন থেকে আমরা প্রোগ্রেসিভলি আমাদের পতন হতে হতে এবছর আমরা 141-এ এসে নেমেছি। সমৃদ্ধির কথা বলা আছে, যে মূল মোদ্দা কথা হচ্ছে মোস্টলি আনপ্রসপারাস বলা হয়েছে, যে মানে বড় দাগে এটা মানে সমৃদ্ধ দেশ না। এবং এই দুইটা ইন্ডেক্সে আমাদের এই যে দক্ষিণ এশিয়ার যে প্রতিবেশী যারা আছে এদের অধিকাংশ দেশের তুলনায় আমাদের অবস্থা খারাপ। এই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যে গণতন্ত্র, আমাদের সিঙ্গাপুর হয়ে যাওয়ার গল্প, আমাদের মধ্যম আয়ের গল্প, মধ্যম আয়ের দেশ হওয়ার যে গল্প আমরা স্বপ্ন দেখাচ্ছি মিথ্যা করে 2026 সালে, সেগুলোকে নতুন করে আবার তারা প্রশ্নবিদ্ধ করেছে তথ্য উপাত্ত দিয়ে। তারা গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দিয়েছে সেখানে, যে জানুয়ারির নির্বাচনের কথা বলেছে। জানুয়ারির নির্বাচনের ব্যাপারে তারা বলেছে যে এটা একটা ডমিনেন্ট পার্টি সিস্টেম ইলেকশন হচ্ছে। এটার মানে হচ্ছে যেটাকে আমরা একদলীয় নির্বাচনের কথা বলি, যে এক পরিবার, এক ব্যক্তি, এক দলের যে অন্ধত্বের নির্বাচন হয়েছে, ডামি ইলেকশন, সেটাকে তারা ভদ্র ভাষায় বলেছে ডমিনেন্ট পার্টি ইলেকশন, যেখানে আর কেউ অংশগ্রহণ করে নাই, করতে পারে নাই। তারা বলেছে যে ফ্রিডমের সাথে, স্বাধীনতার সাথে সমৃদ্ধির সম্পর্ক আছে। যে দেশের মানুষগুলো কম স্বাধীন সেই দেশটা কম্পারেটিভলি গরিব রাষ্ট্র। এটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন দেখবেন উগান্ডায় স্বাধীনতা কম, এই জন্য এটা তৃতীয় বিশ্বের রাষ্ট্র। আবার দেখেন আমেরিকাতে তার স্বাধীনতা বেশি, ইউরোপ আমেরিকাতে পশ্চিমা দেশগুলোতে তাকে আপনার সকল ইন্ডেক্সে তার স্বাধীনতা বেশি। স্বাধীনতা বেশি হওয়ার কারণে রাষ্ট্র হিসাবে সে সম্পদশালী, সে ওয়েলদি স্টেট। তো তারা এটা হিসাব কষে ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝিয়ে দিয়েছে যেই রাষ্ট্রগুলোতে মানুষের স্বাধীনতা রিলেটিভলি বেশি সেই রাষ্ট্রগুলো কম্পারেটিভলি সমৃদ্ধ হয়। এবং তারা এক্সাম্পল দিয়েছে ভেনিজুয়েলা, নিকারাগুয়ে, তারপরে হচ্ছে রাশিয়া, টার্কি, বেলারুশ, বিভিন্ন দেশের এক্সাম্পল দিয়ে তারা বলেছে যে এই রাষ্ট্রগুলোতে যেহেতু স্বাধীনতা কম, মানুষের বেঁচে থাকার, মত প্রকাশের, পেশার, রাজনীতি করবার, নাগরিক অধিকার কম, সেই জায়গাগুলোতে তাদের সমৃদ্ধিও কম। কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই দেই। যেমন দেখেন যে বাংলাদেশে যারা বিরোধী দলের রাজনীতি করে গত 15 বছর থেকে, 16 বছর থেকে, 17 বছর থেকে, এই মানুষগুলো কিভাবে স্বাধীনতা হারিয়ে ফেলেছে। তারা নিজের বাড়িতে থাকতে পারে না, নিজের ব্যবসা বাণিজ্য করতে পারছে না, নিজের প্রতিষ্ঠান চালাতে পারছে না, নিজের পুকুর, খামার, ঘের এগুলো চালাতে পারছে না। তাহলে এই যে বিরোধী দলের রাজনীতি করা মানুষগুলোর যে একটা অর্থনীতি আছে, সে বিএনপি করে, কিন্তু বিএনপির যদি দোকানদারি করলে, বিএনপির লোকটা যদি ব্যবসা করে, সে তো রাষ্ট্রকে ট্যাক্স দিবে, সে কর দেবে, সে রাষ্ট্রে তার দোকানে 2টা কর্মচারী অ্যাপয়েন্টেড হবে, 2টা মানুষের চাকরি হবে। বিএনপির লোকটা যদি একটা পুকুর করে, একটা ঘের করে, একটা ফার্ম করে, তাহলে এই দেশের অর্থনীতিতে এটার একটা অবদান তৈরি হবে। তাহলে একটা মানুষ বিরোধী দলের রাজনীতি করতে পারছে না, বিএনপি করতে পারছে না, জামাত করতে পারছে না, ছাত্রদল করতে পারছে না, হেফাজত করতে পারছে না, শিবির করতে পারছে না, এই যে বিশাল জনগোষ্ঠী, তার নাগরিক অধিকার যেমন নাই, তার কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড সে পরিচালনা করতে পারছে না, সে ব্যবসা করতে পারছে না। আপনারা খবর নিয়ে দেখবেন বাংলাদেশের লক্ষ লক্ষ বিরোধী দলীয় রাজনীতি কর্মী ব্যবসা বাণিজ্য থেকে ফকির হয়ে গেছে, তার দোকানপাট সে খুলতে পারছে না। তাহলে এই মার্কিন প্রতিবেদনে এই কথাটা বলবার চেষ্টা করা হয়েছে যে নাগরিক হিসাবে যদি আমার স্বাধীনতা না থাকে, আমি যদি খোলামেলাভাবে মত প্রকাশ করে পথ চলতে না পারি, তাহলে দেখা যাবে যে আমার ব্যবসা বাণিজ্য, অর্থনীতিতে এটা একটা ইফেক্ট আছে। বিএনপির প্রচুর ব্যবসায়ীকে আমরা চিনি যারা বিরোধী দলের রাজনীতি করে, যারা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, ঋণ খেলাপি হয়ে গেছে, কারণ সে ব্যবসা করতে পারছে না। তাহলে বিরোধী দলের উপরে রাজনীতি করবার জন্য যে ক্র্যাকডাউন করা হচ্ছে, তার স্বাধীনতাকে যে ক্ষুণ্ণ করা হচ্ছে, এই ক্ষুণ্ণ করার রেজাল্ট কি? তার অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতিতে এফেক্ট করছে। এই যে আমরা তালিকা দেখতে পাচ্ছি যে এত হাজার হাজার মানুষ ঋণ খেলাপি হয়ে গেল, কিভাবে হয়ে গেল? এটা একটা প্রসেস আছে। কিছু আছে বাটপার ঋণ খেলাপি আওয়ামী লীগের, কিন্তু যারা বিরোধী দলের রাজনীতি করেছে, কারণ সে আমার স্বাধীনতা, আমার নাগরিক অধিকারের সাথে আমার অর্থনীতির একটা যোগ সাজস আছে, একটা সম্পর্ক আছে।
সাংবাদিকদের কথা সেখানে আসছে। আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে শত শত সাংবাদিকদেরকে ভুয়া মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এটার বেনিফিট কি? সাংবাদিকরা সত্য কথা বলছে না, সাংবাদিকরা সত্য জিনিসটাকে দেশের জন্য, জাতির জন্য তুলে আনতে পারছে না। দেখেন, কদিন আগে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন সাংবাদিক রিপোর্ট করেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ $14 বিলিয়নেরও নিচে নেমে আসছে। রিপোর্ট করার পরের দিন কি হয়েছে দেখেছেন? বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে বলে দিয়েছে কোনো সাংবাদিক ব্যাংকের ভিতর ঢুকতে পারবে না। তাহলে এই যে সাংবাদিকের স্বাধীনতা আপনি ক্ষুণ্ণ করলেন, এটার ক্ষতিটা কি হইল? নাগরিক অধিকারের ক্ষতি হয়েছে। দেশের মানুষ জানতে পারছে না কোথায় আমার অধিকার, কোথায় কি হচ্ছে, অর্থনীতির অবস্থা কি, দেশে কোথায় লুটপাট হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে এই প্রতিবেদনের মোদ্দা কথা, যে আটলান্টিক কাউন্সিল রিপোর্ট বলছে গত 22 বছর থেকে কন্টিনিউয়াসলি আমাদের দেশে স্বাধীনতা অ্যাফেক্টেড হয়েছে। আমরা স্বাধীন রাষ্ট্র না, স্বাধীন সমাজ না, এটা তারা বলেছে। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির কথা যে গল্পগুলো বলা হচ্ছে, এগুলো মিথ্যা কথা। ইনফ্যাক্ট সে মিথ্যা কথা বলে নাই, কিন্তু আমরা বুঝতে পারছি। কদিন আগে দেখেন যে আইএমএফের ঋণ নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশে আইএমএফের প্রতিনিধি দল আছে এবং আপনারা জানেন জুন মাসে বাজেট ঘোষণা হবে, জুনের শেষে। আইএমএফ বলেছে যে ঋণের বাকি টাকা, আপনাদের মনে থাকার কথা, $4.7 বিলিয়ন তারা একটা ঋণ নিয়েছে, যেটার 2-3টা কিস্তি সম্ভবত দিয়েছে, বাকি টাকা আটকা পড়ে আছে। তারা বলেছে যে সরকার যে অলৌকিক টাইপের সংখ্যার বাজেট করছে, 6 লক্ষ কোটি টাকা, 7 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা, আইএমএফ বলছে এই অঙ্ক টাকা কমিয়ে ফেলতে। কারণ যার টাকা নাই, মানে আপনি বাজেটটা করবেন কিভাবে? আপনার কর আদায় হচ্ছে না, আপনি বিদেশি ঋণ পাচ্ছেন না, বিদেশি ঋণ পাওয়ার জন্য আপনাকে যে শর্ত পালন করতে হবে সেই শর্ত পূরণ করতে পারছেন না, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তো আপনাকে ঋণ দেবে না। তো সেই যোগসাজশের জায়গাটা হচ্ছে আমার রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি। এই দুইটা জিনিস পরম্পরায় চলে, একই কয়েনের মুদ্রার মতো করে চলে, একটা ছাড়া আর একটা হয় না। এই রিপোর্টটা আসছে 15 তারিখে এবং দ্বিতীয় রিপোর্টটা আসছে হচ্ছে আপনার 24 তারিখে, 9 দিন পরে, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্টেট ডিপার্টমেন্ট, তারা প্রতি বছর তাদের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন তৈরি করে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে নিয়ে। সম্ভবত এবারও তারা করেছে 198টা 199টা দেশকে দিয়ে। এবং বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারে তাদের একটা কমন লাইন আছে, গত বছর থেকে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। এইটা হচ্ছে তার 79 পৃষ্ঠার যে মানবাধিকার লঙ্ঘনের যে প্রতিবেদন, এটার মোদ্দা কথা, যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। এবং তারা অনেকগুলো উদাহরণ দিয়েছে কোথায় কোথায় কিভাবে কিভাবে সেটা হয় নাই। তো এই বিষয়টাতে আমি কথা বলার জন্য এই পর্যায়ে অনুরোধ করব অ্যাডভোকেট তাজুল ইসলামকে, এবি পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসী, আমরা ইতিমধ্যেই